এই ক্ষেত্রেই বললাম, কারণ অনেকেই স্পাউসকে নিয়ে করেন না বা থাকেন না, বা উইডো থাকতে পারেন, তিনি অনেক সময় বলেন যে আমার নেই, কেন আমি তার প্রিমিয়ামটা দেব। এই প্রশ্নটা যেহেতু আসে, সেই জন্য আমি আর কি বললাম যে আমরা এর থেকে বেশি গ্রুপ এখনো পর্যন্ত আমরা অনেক চেষ্টা করেও পাইনি। ভবিষ্যতে নিশ্চয়ই সেটার একটা প্রত্যাশা থাকবে। যদি আমরা আইসিআর এবছর মেনটেন করতে একদম বদ্ধপরিকর, আমরা বিভিন্ন রকম পদ্ধতি তার জন্য নিয়েছি, যে হয়তো আগামীতে আমরা এরকম নতুন গ্রুপ আরো হয়তো ইন্ট্রোডিউস করতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের থার্ড চাইল্ড নেওয়ার একটা প্রভিশন আছে। এই থার্ড চাইল্ড সেই গ্রুপেই আপনি নিতে পারেন যেখানে সেকেন্ড চাইল্ড আছে আর কি। গ্রুপ 5, 8, 9, 13, 15 সেকেন্ড চাইল্ড না থাকলে কিন্তু থার্ড চাইল্ডের অপশনটা আসে। আর ডিপেন্ডেন্ট সিবলিং ব্যাপারটা না করাই ভালো অত, কারণ ডিপেন্ডেন্ট সিবলিং খুব ডিপেন্ডেন্সি ব্যাপারটা একদম বোঝাতে হয় যে কি কারণে সে ডিপেন্ডেন্ট বা কোনো ফিজিক্যালি কি অসুবিধা আছে, অনেকটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। সেটা ডিপেন্ডেন্ট সিবলিং আমাদের একটা অ্যাডিশনাল গ্রুপ হিসাবে নেওয়া যায়, কিন্তু এটা খুব একটু রেয়ার। আর আপনারা জানেন যে আমরা বছরের যে কোনো সময় গ্রুপ চেঞ্জ করে অন্যদেরকে যুক্ত করতে পারি না। আপনারা যারাই যুক্ত করেছেন এগুলো আপনারা জানেন যে মার্চ মাসে যখন রিনিউয়াল হয় তখন ছাড়া আমরা গ্রুপ আর পরিবর্তন করে নতুন কাউকে যুক্ত করতে পারি না। অনেকেরই শুরুতে যখন শোনেন যে এই পলিসিটা খুব ভালো, ভাবেন যে ঠিক আছে আমি একটু সেলফ নিয়ে দেখি, পরে যখন ভালো রান করছে তখন অনেকেরই মনে হয় যে আমি মা বাবা বা বাকি যারা আছে তাদের যদি যুক্ত করতে পারি আর কি। সেটা কোনোভাবেই সম্ভব না। আপনাকে সবসময় যুক্ত করতে হবে মার্চ মাসে, যখন আমাদের এটা চলবে। বছরের মাঝপথে কারো যদি বিবাহ হয় অর্থাৎ স্পাউসকে, নিউবর্ন বেবি হয় অর্থাৎ বছরের মাঝখানে বেবি হলো, সে বেবিকেও কমাস বাদে একদম মার্চ মাসেই যুক্ত করা যায়, কিন্তু সেটা আমাদের একটা অপশন আর কি আছে। আর ডিপেন্ডেন্টের বয়স অবশ্যই 70-এর মধ্যে হবে। যাদের বয়স্ক মা বাবা যাদেরই আর কি যুক্ত করছেন, সেটা 70-এর মধ্যেই বয়স হতে হবে, তাহলেই তাকে যুক্ত করা যাবে। এরপরে যেগুলো আছে হচ্ছে আমাদের যে ভরসা থেকে অনেকেরই একটা ধারণা থাকে যে একবার এখানে আমি সিঙ্গেল পলিসি এত বছরের মানে ভয় যেগুলো কাজ করে আর কি, যে একবার আমি সিঙ্গেল পলিসি ছেড়ে ভরসায় চলে এলাম, তারপরে দেখা গেল সে সংগঠন, যেমন কালকেই আমার বাড়িতে একজন এসেছিলেন, বলে আমি অনেককে বলি জানেন তো, অনেকেই খুব আগ্রহী হয় কিন্তু বলে যদি সংগঠন পলিসিটা চালাতে না পারে, সংগঠন যদি উঠে যায়, বন্ধ হয়ে যায়, এরকম বিভিন্ন ভয়। কারণ ওই যে বললাম জীবন খুব অনিশ্চিত, তো ভয় কাজ করে। তো যদি পলিসি চালাতে না পারে তাহলে কি হবে? আপনারা নিশ্চিন্তে সেই ক্ষেত্রে সবাইকে বলতে পারেন যে এই পলিসিতে আসো। যদি মনে হয় যে এই পলিসিতে ভালো লাগছে না বা এই পলিসি উঠে যেতে পারে বা এই পলিসির অসুবিধা হচ্ছে, তাহলে আপনারা অবশ্যই এই পলিসি ছেড়ে চলে যেতে পারবেন, মানে সেই ভয়টাও কিছু নেই। তখন একটা যে ভাবনাটা আসে দ্বিতীয়, যে আমার এই এত বছরের কন্টিনিউশন নিয়ে আমি এসছি, তাহলে সেই কন্টিনিউশনটা কি আমি পাবো? হ্যাঁ, পাবেন। কারণ আমার জেলার নর্থ চব্বিশ পরগনা, যে আমাদের জেলায়, আমরাই একজনের পলিসি আমরা বন্ধ করে দিয়েছি এবছর। আমাদের আর কি তথ্য গোপন করার জন্য আমরা গত বছর যিনি পলিসি নিয়েছিলেন তার পলিসিটাকে এবছর আমরা বন্ধ করে দিয়েছি, যে একজন শিক্ষক মানুষের কাছ থেকে আমরা অসৎ আচরণ কখনোই প্রত্যাশা করি না, করতে পারি না। যে তিনি তার সম্পর্কে অনেক তথ্য গোপন করেছিলেন, সেই জন্য আমরা বলেছি যে আমরা আপনাকে পলিসিতে কন্টিনিউ করব না। কিন্তু তার যা ক্লেম, 1 বছর তিনি যে আমাদের ছিলেন, আমরা কিন্তু কোথাও তার কোন রকম ক্লেম আটকাইনি মানবিকতার খাতিরে, কিন্তু আমরা তাকে বছরের মাঝখানেই বলে দিয়েছিলাম যে পলিসি আমরা কন্টিনিউ করব না। উনি ভরসাতে ছিলেন, তার আগে ওনার ন্যাশনালে ছিল, তখন ভাববে যে তাহলে আমি তো পুরোনো পলিসি ছেড়ে এসছি। মানে ওনার বক্তব্য যে আমার তখন বুঝতে ভুল হয়েছে। তো যাই হোক, আমরা বললাম আপনার কোনো চিন্তা নেই, আপনাকে আমরা বিপদে ফেলবো না, আমরা হয়তো রাখছি না আমাদের পলিসিতে, কিন্তু আপনার পলিসি কন্টিনিউশন সহ, পুরনো ন্যাশনাল ভরসার কন্টিনিউশন সহ আপনাকে 1 বছর ইউনাইটেড ইন্ডিয়াতে থাকতে হবে। ইউনাইটেড ইন্ডিয়াতে আপনি 1 বছর থাকার পরে আপনার যেখানে ইচ্ছে হবে আপনি পোর্ট করতে পারেন। ওনাকে কিন্তু আমরা 1 বছর মানে এবছর ইউনাইটেড ইন্ডিয়াতে ব্যক্তিগত পলিসিতে ওনাকে কিন্তু আমরা ঢুকাতে পারলাম, ঢুকিয়ে দিয়েছি। ফলে
কেউ যদি বলে যে এখান থেকে গ্রুপ মেডিকেল ইন্স্যুরেন্স থেকে ব্যক্তিগত পলিসিতে পোর্ট করা খুব অসুবিধাজনক, একবারে নস্যাৎ করে দেবেন, যেটা সম্ভব এবং সেটা অলরেডি আমাদের কিন্তু হয়েছে, আমরা করেছি, তিনি সমস্ত কন্টিনিউশনই কিন্তু পেয়েছেন। হ্যাঁ, টাকার ব্যাপারটা নিশ্চয়ই আমাদের মতো হবে না, আমাদের তুলনায় অনেকটা বেশিই তাকে দিতে হবে, সেটা নিয়ে আমাদের কিছু করণীয় নেই। ব্যক্তিগত পলিসির যেমন টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে সেটাই নিতে হবে। এবারে নতুন যেটা এসছে, আপনারা যারা অলরেডি বিগত বছরের সদস্য, মানে গত বছর নিয়েছেন অথবা তার আগের বছর নিয়েছেন, তাদের জন্য এই শর্তটি প্রযোজ্য নয়। কিন্তু যারা ধরুন এবছর মার্চে বা এপ্রিলে যুক্ত হলেন, যদি তাদের কোনো প্রিভিয়াস পলিসি না থাকে, তাহলে তাদের জন্য নতুন যে শর্তটি এলো সেটা হচ্ছে 54+ বয়স হলে, মানে 54 বছর সে কমপ্লিট করলে তার কিন্তু সমস্ত রোগের ক্ষেত্রে 1 বছরের লকিং থাকবে, 1 বছরের লকিং থাকবে। 59+, অনেকেই রিটায়ারমেন্টের আগে আগে পলিসি করেন যে এবার তো বয়স বাড়ছে, এখন আমাদের প্রয়োজন হবে, তো কি যেন বলে 59+ বয়স হলে তখন কিন্তু আমাদের সমস্ত রোগের ক্ষেত্রে তার 2 বছরের লকিং থাকবে। কেমোথেরাপি, রেডিওলজি থেরাপির ক্ষেত্রে 3 বছরের লকিং থাকবে ইন জেনারেল। বিভিন্ন ধরনের ট্রান্সপ্লান্ট, যেমন নি রিপ্লেসমেন্ট হয়, হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট হয়, এই সব ক্ষেত্রে 5 বছরের। এগুলো কিন্তু যারা নতুন ভাবে এবছর যুক্ত হচ্ছেন, প্রিভিয়াস পলিসি নেই, তাদের ক্ষেত্রে এই লকিং গুলো থাকবে। এবং যাদের 54 এর নিচে বয়স, হ্যাঁ আমি জানি না এখানে কেউ আছেন কিনা, নিচে বয়স, তাদের হয়তো 1 বছরের সমস্ত রোগের ক্ষেত্রে লকিং নেই, কিন্তু এই যে রোগগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের প্রথম থেকেই ছিল, প্রথম বছর থেকেই ছিল, এবছর আরো কিছু বেড়েছে, যেমন সিস্ট, টিউমার, স্টোন, হিস্টেকটমি, ক্যান্সার, কিডনি ডিজিজ, রেনাল প্রবলেম, পেসমেকার, হ্যাঁ ফাইব্রয়েড, ভেরিকোজ ভেন, ক্যাটারাক্ট অপারেশন, এগুলো কিন্তু প্রথম বছর তিনি পাবেন না 54 এর নিচে বয়স হলেও, যদি তার প্রিভিয়াস পলিসি না থাকে, তাহলে এগুলোতে কিন্তু তার সব 1 বছরের লকিং কিন্তু থাক। এবার ধরুন কারো প্রিভিয়াস পলিসি আছে, তার বয়স 59+, প্রিভিয়াস পলিসি তার আছে, কিন্তু পলিসিটা কত, আমাদের লকিং আছে 2 বছরের, তার হয়তো পলিসি আছে 1 বছরের পুরনো, তাহলে আমরা যেহেতু প্রিভিয়াস পলিসিটা নিয়ে সে এখানে আসছেন, তাহলে সেটা আমার কাউন্ট হবে। ফলে সেই ক্ষেত্রে তখন তার অন্যান্য রোগের ক্ষেত্রে হবে 1 বছর, রেডিওলজি থেরাপি বা কেমোথেরাপির ক্ষেত্রে 2 বছর, বা এর ক্ষেত্রে 4 বছর। অর্থাৎ প্রিভিয়াস পলিসির ক্ষেত্রে ধরুন কারো 2 বছরের, তাহলে তার এই সাধারণ রোগগুলোর জন্য তার কোনো লকিং থাকলো না, তখন তার থেরাপির জন্য 1 বছর, বা ট্রান্সপ্লান্টের জন্য 3 বছর, এরকম ভাবে সেটা কিন্তু প্রিভিয়াস পলিসির সাথে কাউন্ট হবে। আমি যে আলোচনাগুলো করছি আপনারা কার্ডের সাথে, আপনারা কিন্তু সমস্ত লিখিত আকারে এগুলো সব পেয়ে গেছেন, কিন্তু সবসময় আমরা কাগজ পেলেও তো আমাদের একটু বোঝাবুঝির ব্যাপার থাকে, সেই জন্যই আর কি সবার সাথে আলোচনা আর কি করে নেওয়া, এই সমস্ত ডিটেলটা কিন্তু আপনাকে দিয়ে দেওয়া। এই গেল আমাদের নতুন ফিচার, 54+ 1 বছর, 59+ 2 বছর, আর 54 এর নিচে বয়স হলে কিছু রোগের ক্ষেত্রে 1 বছরের লকিং থাকছে। আচ্ছা, এইগুলোই হচ্ছে আমাদের মূল আর কি, নতুনদের ক্ষেত্রে এটা ছিল। আচ্ছা, এরপরে ধরুন তো আমাদের সংগঠনের মানে কে এলিজিবল আমাদের এখানে হবে, অবশ্যই তার আমাদের সংগঠনের মেম্বারশিপ থাকতে হবে, না হলে সে আমাদের এখানে তো সে ভরসা তো আর করতে পারবে না। আচ্ছা, তারপরে তাকে, আচ্ছা যাই হোক এগুলো, আচ্ছা ধরুন নতুন যারা মাঝখানে আর কি ঢুকবে, হ্যাঁ পলিসিতে ঢুকবে, সেই পলিসি যখনই ঢুকুক না কেন, অনেকেই বছরে ধরুন মাঝখানে ঢুকেন, কেউ ডিসেম্বর মাসে কেউ ঢোকেন, পার্ট প্রিমিয়াম দিয়ে ঢোকেন, তবে এবছর পার্ট প্রিমিয়াম অনেকটা মাস পর্যন্তই প্রায় একই থাকবে, এবং পার্ট প্রিমিয়াম দিয়ে তাদেরই পরবর্তীকালে যুক্ত করা হবে যাদের প্রিভিয়াস পলিসি আছে। একদম নতুন মেম্বারদের নয় পুরো ফুল প্রিমিয়াম দিয়ে তাকে ঢুকতে হবে, অথবা আবার মার্চ মাসে যখন আমরা শুরু করব তখনই নিতে হবে। এবং যখনই সে পলিসি নিক না কেন, আমাদের কিন্তু পলিসি শেষ হয়ে যাবে 30 মার্চ এর মধ্যে, কিন্তু রাতের মধ্যে পলিসি শেষ, মানে রিনিউটা আপনারা এবছর করেছেন আপনারা জানেন আমাদের মার্চ মাস 30 তারিখের মধ্যেই রিনিউ করতে হয়, নতুনটা আমাদের শুরু হয় 31
মার্চ থেকে, তাহলে যখনই যে নিক না কেন তাকে কিন্তু মার্চের মধ্যে রিনিউ করতে হবে। এটা কিন্তু সবসময়ের জন্য ছিল, পরবর্তীতেও আছে। এই নিয়মটা কিন্তু সবার জন্যই থাকবে। যেমন আমি কিছু নিয়ম নতুনদের জন্য বললাম, এবারে আসি যে খুব ইম্পর্টেন্ট যেগুলো আপনাদের জন্য একদম নতুন ভাবে যেগুলো এলো, যে আপনারা জানেন যে আমাদের সামনে ইনসিওর হচ্ছে 8 লাখ ফ্যামিলি ফ্লোটার, এটা আপনারা প্রত্যেকেই জানেন। আরো যেটা জানেন এই 11 নম্বর পয়েন্টটা, যে পার্সোনাল অ্যাক্সিডেন্টাল ডেথের ক্ষেত্রে যদি কারো অ্যাক্সিডেন্টাল ডেথ হয় সেই ক্ষেত্রে আপনারা 30 লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন। এটা আমাদের প্রিভিয়াস পলিসিতেই ছিল। এবং আবারও উদাহরণ দিতে গিয়ে আবার বললাম যে একজনকে আমরা ইউনাইটেড ইন্ডিয়াতে করে দিয়েছি, ঠিক এই 30 লক্ষ টাকাও যে পাওয়া যায় তার জলজান্ত প্রমাণ হচ্ছে আমাদের জেলাতেই। আপনারা দেখবেন আপনাদের জেলায় মেসেজ গেছে সব জেলাতেই, যে অলোকেশ বাবু বলে একজন ছিলেন, উনি গত বছর আমাদের পলিসি নিয়েছিলেন, কিন্তু অ্যাক্সিডেন্টালি 3 মাস বাদেই ওনার মৃত্যু হয়, উনি জলে ডুবে মারা গিয়েছিলেন। ওনার পরিবার কিন্তু, যিনি নমিনি ছিলেন, তিনি কিন্তু এই 30 লক্ষ টাকা 2 মাসের মধ্যে পেয়ে গেছেন। 2 মাসও পুরো হয়নি, তার আগেই কিন্তু তাকে কোম্পানি, এটাকে বলে পিএ পলিসি, এতে এই 30 লক্ষ টাকা কিন্তু, যেটা আমরা কথা দিয়েছিলাম এই যে আমাদের পলিসিতে আছে যে অ্যাক্সিডেন্ট ডেথ বেনিফিট 30 লক্ষ টাকা, এটা কিন্তু ওনার পরিবার পেয়েছে। এবং এই যে অনিশ্চিত ভরা জীবন আর কি, তার নিশ্চয়তা কিন্তু এটা একটা বিরাট, সে পরিবারকে একটা বিরাট সাপোর্ট দেয় যে আমার যদি অ্যাক্সিডেন্ট জনিত কারণে কোনো কারণে মৃত্যু হয়, যিনি প্রাইম মেম্বার তার নমিনি কিন্তু 30 লক্ষ টাকা পর্যন্ত পাবে। পিজি টিচার ছিলেন, ফলে 30 লক্ষ টাকা উনি পেয়ে গিয়েছিলেন। নতুন যে ফিচার এলো মোস্ট ইম্পর্টেন্ট, পার্মানেন্ট টোটাল ডিসেবলমেন্টের জন্য আপ টু 30 লাখ, এখানেও তিনি 30 লাখ। অর্থাৎ তো এই পার্মানেন্ট, ধরুন অনেকেরই অ্যাক্সিডেন্টে হয়তো মৃত্যু হলো না, কিন্তু তার এমন অ্যাক্সিডেন্ট হলো, এরকম কোনো মানুষের হোক সেটা আমরা কখনোই চাইবো না, কিন্তু এমনই অ্যাক্সিডেন্ট হলো যে তার অঙ্গহানি হয়ে গেল, হাত কাটা পড়লো বা চোখ নষ্ট হয়ে গেল বা পা কাটা পড়লো, অর্থাৎ তার জীবন ধারণের ক্ষেত্রে তার একটা অসুবিধার সম্মুখীন তিনি হলেন। ফলে সেই ক্ষেত্রেও কিন্তু তাকে আমরা, অর্থাৎ এই পলিসির সুবিধা হিসেবে দেখুন নিউ ফিচার বলে লেখা আছে, তিনিও কিন্তু 30 লক্ষ টাকা পাবেন। তাই জন্য দেখবেন যে গ্রুপে নিশ্চয়ই একটা পোস্টার শেয়ার হয়েছিল যে ভরসা এখন 68 লাখ। কি করে 68 লাখ? দেখুন, অ্যাক্সিডেন্ট জনিত কারণে যদি কারো মৃত্যু হয় তাহলে 30 লক্ষ টাকা তার পরিবার পাবে। 8 লাখ টাকার আমাদের পলিসি ছিলই। যদি মৃত্যু না হয়ে তার টোটাল ডিসেবলমেন্ট হয় সেই ক্ষেত্রেও তিনি 30 লাখ টাকা পাবেন। তারপরেই দেখুন 13 নম্বর পয়েন্টেই আছে লোন সিকিউর, অর্থাৎ যে ব্যক্তির অ্যাক্সিডেন্ট জনিত কারণে মৃত্যু যদি কারো হয়ে যায়, তার আউটস্ট্যান্ডিং লোন রয়েছে 30 লক্ষ টাকার, আমরা কিন্তু সেই লোনটাও তার পরিশোধ করে দেবো। এই যে তার ডেথ যদি হয় অ্যাক্সিডেন্ট জনিত কারণে, তাহলে কিন্তু তার 30 লক্ষ টাকা পর্যন্ত লোন শোধ হবে। সেই জন্য ভরসা এখন 68 লাখ। 30 লাখ টাকা তার পরিবার পেয়ে গেল মৃত্যুজনিত কারণে, অ্যাক্সিডেন্টাল ডেথের কারণে। আবার সেই ডেথের কারণে তার পরিবারের উপর যাতে ঋণের বোঝা না চাপে, সেই জন্য সেই ঋণটাও কিন্তু পরিশোধ করছে এবারে ভরসা পলিসি থেকে। এই যে আমি আজকেই শুনলাম, আমি যিনি মারা গিয়েছিলেন গত বছর অ্যাক্সিডেন্টে, তার এলাকাতেই আমি আজকে সংবর্ধনার জন্য গিয়েছিলাম, মাধ্যমিক পরীক্ষা, সেখানে গিয়ে আমি শুনলাম আর কি, ওনার পরিবারে জিজ্ঞাসা করলাম যে স্কুল থেকে টাকা পয়সা পেয়েছে কিনা। মানে গত বছর আগস্টের ঘটনা, এখনো অব্দি তার পেনশন চালু হয়নি, এখনো অব্দি কিন্তু স্কুল থেকে তারা টাকা পয়সা পাননি। অথচ দেখুন আমরা সেপ্টেম্বর মাসের মধ্যে তাকে 30 লক্ষ টাকা দিয়েছিলাম বলে একটি বাচ্চা ছেলে আছে, বাবা আছে, বৃদ্ধ বাবা মা আছে, তার পরিবারটা কিন্তু চলে যাচ্ছে। তাহলে আমরা কতটা তার সহায় হতে, যে বিদ্যালয়ে তিনি এত বছর ধরে চাকরি করছেন সেখান থেকে এখনো তিনি টাকা পয়সা পাননি, কিন্তু আমাদের তিনি সংগঠনের মেম্বার খুব বেশি দিনের ছিলেন না, কিন্তু তার পরিবারের পাশে আমরা কিভাবে দাঁড়িয়ে, মানে তার পোস্টমর্টম এনে দেওয়া, তখন কি করতে হবে। আমি নিজে পার্সোনালি পরের দিন তার বাড়িতে চলে গেছিলাম, সেই দিন খবর পেয়ে লোক পাঠিয়ে দিয়ে সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে যে কি কি করতে হবে। তো আমরা কিভাবে তাহলে তার পাশে দাঁড়ালাম, তাহলে এই ভরসাটা আপনাকে কে দেবে?
কোনো ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট এই ভরসা দিতে পারবে না, কারণ আমরা তো এখানে কেউ এজেন্ট নই। হ্যাঁ, আমি এই যে আলিপুরদুয়ার জেলার আমি আজকে মিটিং করছি, আমাকে তার জন্য কে বাধ্য করেছে? কেউ না। নিরঞ্জন দা একবার বলেছেন যে সমাধি আমাদের মিটিংটাতে আপনি থাকবেন, আপনি আগের দিন আমাদেরটায় ছিলেন। আমি একবারে বললাম হ্যাঁ, কালকে আমাদের একটা মিটিং হয়েছে, হ্যাঁ আমি তার আগের দিন একটা গিয়ে মিটিং করেছি। তাহলে আমাদের তো কেউ বাধ্য করে না, আমরা স্বেচ্ছা শ্রম দিয়ে এত দীর্ঘ সময়, মানে আপনারা ভাবতে পারবেন না যে মার্চ মাসে আমাদের কি সাংঘাতিক পরিশ্রম হয়েছে। আমি অন্তত কয়েকদিন স্কুল যেতে পারিনি, সকাল 9টা থেকে বসতাম, দুপুরবেলা একবার স্নান খাবার জন্য উঠতাম, রাত্রি মানে এমন অনেক দিন গেছে। প্রথম যেদিন পলিসিটার আর কি টাকা পেমেন্টটা আটকে গেল বিকেলের পর থেকে, আমরা রাত্রি 2:30 অব্দি আমরা এক্সিকিউটিভ কমিটি মিটিং এ ছিলাম যে কিভাবে তার সমাধান করা যায়, রাত্রি 2:30 পর্যন্ত। রাতের পর রাত জেগে আমাদের মানে কাজ করতে হয়েছে, টানা বসে কাজ করতে, কাজের পরিমাণ কল্পনা করা যায় না, কি পরিশ্রম করতে হয়েছে আমাদের। আপনাদের আলিপুরদুয়ার জেলায় কতজনকে অফলাইনে ফিল আপ করতে হয়েছে, সেই অফলাইনের ডেটা ফিল আপ করা কি কষ্টসাধ্য ব্যাপার। সেগুলো ভেরিফিকেশনের জন্য আমার কাছে আসতো, সে আমাকে বারবার ফোন করে দীপকদার সাথে নিরঞ্জনদার সাথে কথা বলে সেই ডেটাকে ঠিক করে সেগুলোকে পাঠাতে হয়েছে। এরকম প্রতিটা জেলা থেকে এসছে, টোটাল 100 কতটা অফলাইন ডেটা, এটা একদম কালঘাম ছুটে গেছে সেটাগুলোকে সব ভেরিফাই করতে, ঠিক করতে। কিন্তু আমরা তারপরেও এটা করছি কারণ ওই যে বললাম আমাদের একটা পরিবারে কেউ শ্রম দিলে কেউ বলে না যে আমি তোমার জন্য এত শ্রম দিয়ে ফেললাম, কারণ আমি জানি আমরা শ্রম দিচ্ছি মানে আপনারাও সেটা সেই দেবেন, সেই শ্রমটা আপনারাও দেবেন, না হলে এত বড় একটা পরিবার হতে পারে না। তাহলে এই যে আমরা সেই ভরসা নিয়ে পাশে দাঁড়ালাম, তার টোটাল ডিসেবলমেন্টের জন্য, অঙ্গহানির জন্য 30 লাখ টাকা, তার লোন থাকলে যদি মারা যাওয়ার পরে লোন থাকে, লোন পরিশোধের জন্য আমরা পাশে দাঁড়াচ্ছি। তারপরেও আমরা কিরকম দাঁড়াচ্ছি, মেডিকেল এক্সপেন্সেস যদি দরকার পড়ে আরো 5 লাখ টাকা তাকে রিইম্বার্সমেন্ট বেসিসে দেওয়া হবে। অর্থাৎ 8 লাখ টাকা আপনি পলিসির থেকে অ্যাক্সিডেন্টের জন্য পাচ্ছেনই, আরো 5 লাখ টাকা আপনাকে রিইম্বার্সমেন্ট, এটা ক্যাশলেস হবে না, রিইম্বার্সমেন্ট বেসিসে আপনি আরো 5 লাখ টাকা পর্যন্ত পেতে পারেন। কিন্তু তার একটা শর্ত আছে, সেটা ওই টোটাল ডিসেবলমেন্টের জন্য, অথবা যদি অ্যাক্সিডেন্টে হয়তো মানে অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথেই তো আর মারা যান না, অনেকেই অনেকদিন ট্রিটমেন্টে থাকেন, অনেক চেষ্টা করা হয় তাকে বাঁচাবার জন্য। দেখা গেল তিনি 2 মাস ট্রিটমেন্টে আছেন, তারপরে হয়তো মারা গেলেন, বা তারপরে তার হাতটা কেটে ফেলতে হলো। এবার এই 8 লাখ টাকা তো শেষ হয়ে, তখন সেই ক্ষেত্রে কিন্তু তাকে আরো 5 লাখ টাকা দেয়া যেতে পারে। কোন ক্ষেত্রে তিনি পাবেন? ধরুন অ্যাক্সিডেন্ট ডেথ বেনিফিটে তিনি 30 লাখ টাকা তার পরিবার পেয়ে গেছে, তার লোনও শোধ হয়ে গেছে 30 লাখ টাকা, তাহলে কিন্তু তিনি আর এই 5 লাখ টাকাটা পাবেন না। কারণ আমরা যে 4টে নতুন ফিচার পেয়েছি, অর্থাৎ লোন, পার্মানেন্ট ডিসেবলমেন্ট, তারপরে তার এই যে কি যেন মেডিকেল এক্সপেন্সেস, এই সবটা মিলিয়ে আমরা 30 লক্ষ টাকার পেয়েছি। তাহলে বলবেন তাহলে এই 5 লাখ টাকাটা কিভাবে পাওয়া? যদি ধরুন যে তার লোন আছে 10 লাখ টাকার, তখন তো তার 30 লাখের বাকি 20 লাখ পড়ে আছে, তখন তার ট্রিটমেন্টের জন্য তিনি কিন্তু এই 5 লাখ টাকাটা দাবি করতে পারবেন। বোঝাতে পারলাম নিশ্চয়ই। বা লোন আছে তার 15 লাখ, তাহলে তার 15 লাখ টাকা পড়ে আছে এই 30 লাখ টাকা, কারণ লোন তো আমরা 30 লাখ পর্যন্ত শোধ করবো বলেছি, তাহলে তার 15 লাখ টাকা পড়ে আছে, তখন এই 5 লাখ টাকার সুবিধাটা কিন্তু তিনি পাবেন। তাহলে রিলেটেড কি 5 লাখ টাকাটা কোন ক্ষেত্রে? অ্যাক্সিডেন্টাল ডেথের ক্ষেত্রে অথবা পার্মানেন্ট টোটাল ডিসেবলমেন্টের ক্ষেত্রে এই 5 লাখ টাকাটা প্রযোজ্য। এটা সবার ক্ষেত্রে বা সব ধরনের অ্যাক্সিডেন্টের জন্য প্রযোজ্য নয়। আরো একটি নতুন ফিচার এলো কি, ধরুন যে একই অ্যাক্সিডেন্টে হাজবেন্ড ওয়াইফ অর্থাৎ মা বাবাকে কোনো বাচ্চা হারিয়ে ফেলেছে, সেক্ষেত্রে তো নমিনিও বেঁচে নেই, তাহলে তখন এই বাচ্চাটির কি হবে? সেই ক্ষেত্রে সেই বাচ্চাটিও যাতে একদম মানে মা বাবাকে হারিয়ে অনাথ হলেও টাকা পয়সার দিক থেকে যেন তার একটা সাপোর্ট থাকে, তার এডুকেশন, তার পড়াশোনার জন্য, আমরা কিন্তু সেক্ষেত্রেও পাশে দাঁড়াচ্ছি। কিভাবে? যদি একটি বাচ্চা থাকে তাহলে তিনি সম্পূর্ণ 7.5 লক্ষ টাকা তাকে দেয়া হবে, যাতে তার এডুকেশন চালাতে পারে বা পড়াশোনা চালাতে পারে। যদি 2টি বাচ্চা থাকে তাহলে 2টি বাচ্চার জন্য আলাদা করে 3,75,000 করে টোটাল 7.5 লক্ষ টাকা দেয়া হবে। এই 4টে ফিচার এলো আমাদের নতুন, যেটা সবটা মিলিয়ে 30 লক্ষ টাকা। একটা বললাম টোটাল ডিসেবলমেন্টের জন্য, একটা বললাম লোন 30 লাখ টাকা পর্যন্ত, তারপর একটা বললাম
যে টোটাল ডিসেবলমেন্ট আর বা অ্যাক্সিডেন্টাল ডেথের কারণে যদি চিকিৎসার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমরা 5 লাখ টাকা পর্যন্ত রিইম্বার্সমেন্ট, 8 লাখ টাকার বাইরে গিয়ে আরো 5 লাখ টাকা পর্যন্ত আমরা পেতে পারি। যদি মা বাবা দুজনেই মারা যায়, বাচ্চাটি অনাথ হয়ে গেলে সেই বাচ্চার দেখভালের জন্য বা পড়াশোনার জন্য তাকে 7.5 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে। এইগুলোই হচ্ছে আমাদের খুব গুরুত্বপূর্ণ ফিচার, যেটা এবারে নতুন ভাবে এসছে। আর যা বাদ বাকি যা ছিল সেগুলো পুরনোই সবই। ট্রিটমেন্ট ফেসিলিটি আপনারা জানেন যে ক্যাশলেস। হ্যাঁ, আপনারা হসপিটালে গিয়ে অবশ্যই বলবেন আমি পিপিএ, কারণ যখন আপনি হসপিটালাইজে কেউ পরিবার পরিজন বা আপনি ভর্তি হন, তখন তো নিরঞ্জন দা বা দীপক দা ফোন করে এগুলো বলতে পারবে না যে ভাই তুমি দেখো পিপিএন রেটেই যেন হয়। এগুলো আমাদের একটু আগে থেকেই বুঝে রাখা, কারণ হসপিটালে যখনই আপনি যাবেন দেখবেন যখনই শোনে ক্যাশলেস, ট্রিটমেন্টের সমস্ত কিছুই মানে নিরঞ্জন দাই মানে আগে একদিন গ্রুপে আর কি লিখেছে যে আমরা রিইম্বার্সমেন্টের দিকে যদি যাই, কারণ ক্যাশলেস শুনলেই বলছে চিকিৎসা পুরো দ্বিগুণ করে দেয়। এটা আমরা সত্যিই দেখেছি যে ক্যাশলেস শুনলেই চিকিৎসার খরচটাকে এত বাড়িয়ে দেয়। আমাদের কিন্তু আগে থেকে সচেতন থাকতে হবে, গেলেই বলতে হবে যে আমি পিপিএন রেটে নেব, তখন বুঝবে যে পেশেন্ট পার্টি বোঝে। পেশেন্ট পার্টিকে এত বোকা বানানো সহজ হবে না। চিকিৎসার শিক্ষার মতো বিজনেস আর কোনো কিছুতে মনে হয় নেই। যে চিকিৎসা লোকে জানে যে ঘটি জমি ঘটি বাটি সমস্ত বেচে মানুষ, মানে বলে না যতক্ষণ প্রাণ আছে মানে আশ আছে মানে ততক্ষণ পর্যন্ত মানুষজন চেষ্টা করতে থাকে চিকিৎসায়। কিন্তু আপনাকে এই জায়গাটাতে সচেতন থাকতে হবে যে আমি পিপিএন রেটেই নেব, সমস্ত টেস্ট করেছি কিনা। বলবেন আমি ব্রেকআপ বিল নেব, এই কথাটা মাথায় রাখবেন, কথাগুলো যে আমি ব্রেকআপ বিল নেব, যে তখনও বুঝবে যে আমাকে সবকিছু লিখে লিখে দিতে হবে। অনেক এরকম হয়েছে টেস্ট করেনি, কিছু করেনি, তার বিল ধরিয়ে দিয়েছে। ক্যাশলেস শুনলেই দেবে তো কোম্পানি। এবার আমাদেরও মনে হতে পারে যে আমরা এত কিছু নিয়ে মাথা ঘামাবো, দেবে তো কোম্পানি। ওই যে এবছর আমরা তার ফল ভুগলাম, দেখলেন আইসিআর কারো কারো জন্য প্রচুর ক্লেমের জন্য সবাইকে আমাদের ভুগতে হলো। তাহলে আমাদের এই পরিবারটাকে বাঁচাতে গেলে, তাকে স্থায়ী করতে গেলে আমাদের প্রত্যেককে এই বিষয়টা বুঝতে হবে যে কোম্পানির থেকে হলেও আমরা পয়সাটা অকারণে হসপিটালকে বেশি দেব না। এই জায়গাটায় আমরা যদি প্রত্যেকেই আগে থেকে একটু বুঝে নিই, পিপিএন রেটটা আমরা নিতে চাই বা ব্রেকআপ বিলটা নিতে চাই, তাহলেই দেখবেন ওরা অনেকটা আর কি সচেতন হয়ে যাবে। তো সেই সচেতন হয়ে ওরা অতটা আর কি মানে টাকা তো নেবেই আর কি, অতটা আর কি মানে ভুল বুঝিয়ে মেরে দেওয়া যাকে বলে সেই ব্যাপারটায় হয়তো ওরাও একটু সচেতন আর কি হবে। তাহলে ব্রেকআপ বিলটা অবশ্যই চাইবেন। আচ্ছা, মেডিকেল টেস্ট আমাদের না থাকলেও কোম্পানি কিন্তু বলেছে যে আমরা চাইলে মেডিকেল টেস্ট করিয়ে বা আমরা চিকিৎসাজনিত পেপারস বা ডাক্তারের সার্টিফিকেট নিয়েই আমরা পলিসিতে ঢোকাতে পারি। কারণ আমরা মানে বললাম যে আমার যেমন বাদ দিতে হলো, বাদ দিতে হওয়াটা খুব খারাপ তখন তাকে বলাটা, বা কিছু অসুবিধা বা রোগ হার্টের ডিজিজ ছিল আপনি হয়তো না জানিয়েই আপনি ঢুকে পড়লো কেউ, যে আপনি হয়তো আপনার থেকে শুনেছে যে এত ভালো পলিসি, কেউ হয়তো জানালোই না। যেমন আমরা যাকে বাদ দিলাম তিনি বলেছেন যে আমি তো জানবো, আমায় তো একজন বলেছেন এই পলিসিতে একবার ঢুকে পড়লেই এর সুবিধা পাওয়া যাবে। তো উনি পেলেনও 1 বছর ধরে সুবিধা, সেটা ঠিকই। কিন্তু আমরা কিন্তু কখনোই, আমরা একটা শিক্ষক সম্প্রদায়ের মানুষ, আমরা কখনোই এই মিথ্যাচারটার আশ্রয় নেব না, কেউ যাতে না নেয়। সেই জন্যই কিন্তু এবছর আমাদের দেখবেন আপনাদের সমস্ত সদস্যদের নিয়ে জেলা কমিটি নিশ্চয়ই আলোচনা করবেন যে আমরা প্রত্যেকটা স্কুলে একজনকে দায়িত্ব দিচ্ছি যে তিনি ওই স্কুলটা ইউনিট লিডার হবেন, অর্থাৎ স্কুলটা উনি দেখবেন, স্কুলের যাবতীয় সমস্যা কিছু যাতে যারা ওপরের দিকে নেতৃত্ব দেয় তাদের সাথে একটা যোগাযোগ থাকে। তিনি তার কলিগকে বা তার পাশের স্কুলে যিনি যাতায়াত করেন তাকে কিন্তু আমার আপনার সবার থেকে ভালো চেনেন। তাহলে তিনি বলতে পারবেন যে ওর এই রোগ আছে কি ওর এই সমস্যা আছে, ওকে নিলে, কারণ আইসিআর বাড়লে সবার বাড়বে। তাহলে আমরা সবসময় চেষ্টা করব যে সুস্থ মানুষ আমাদের সংগঠনের ভরসা, সংগঠনে যে কেউ আসুক ভরসাতে আমাদের সুস্থ মানুষ আসুক, তারপরে সে অসুস্থ হলে সে তো পাবেই ভরসা। একটা টাকাও কারো ক্লেম কখনো আটকায়নি, মানে যাকে আমরা বাদ দেবো জেনেও তার ক্লেম আমরা কখনো আটকাইনি। তাহলে কখনো ক্লেম কখনো আটকানো হবে না, কিন্তু তখন একটা ভুল বোঝাবুঝি, একটা অশান্তির সৃষ্টি হোক,
এটা আমরা কখনোই চাইবো না যে আপনার এটা আগে ছিল দাদা, আপনি বলেননি। ফলে সবসময়ের জন্য কিন্তু আমরা এবছর একদম যাচাই করে আমাদের নিতে হবে যে কারো কোনো প্রিভিয়াস কোনো ধরনের বড় ধরনের কোনো রোগ নেই। দরকার হলে কিন্তু জেলা কমিটি সার্টিফিকেট চাইবে, তার মতো সে টেস্ট করার কথাও বলতে পারে, এটা কিন্তু কোম্পানির বলাই আছে। আপনারা জানেন আমাদের এজ রেস্ট্রিকশন 60 বছরের মধ্যে প্রাইম মেম্বার কে হতে হবে। এলিজিবিলিটি অবশ্যই তাকে আমাদের সংগঠনের মেম্বার আর কি হতে হবে, না হলে সে নিতে পারবে না। বছরের যে কোনো সময় বলেছি যে কাউকে এরকম ঢোকানো যায় না, এগুলো সব আপনারা পেয়ে যাবেন, এগুলো সব আছে। থার্ড চাইল্ড নেওয়া যায়, এগুলো আমি আগেও বলেছি, হ্যাঁ নেওয়া যাবে। পলিসি কেউ মাঝপথে যদি ছেড়ে দিতে চায়, যে মনে হলো যে আমি আর পলিসি কন্টিনিউ করতে চাই না, মাঝপথে ছাড়তে চাইলেও কখনো এরকম টাকা ফেরত দেওয়া যায় না, সুতরাং সেটা ফেরত দেওয়া যাবে না। পলিসি নিল মানে তার 1 বছর সেটা কন্টিনিউশন থাকবেই। এগুলো আমরা আগে বলেছি যে প্রি এক্সিস্টিং যে ডিজিজ গুলো আছে 54 এর নিচে বয়সের সময় আমি দেখিয়েছিলাম যে কি কি লকিং থাকবে। সেক্ষেত্রে যদি প্রি এক্সিস্টিং ডিজিজ থাকে সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদের লকিং থাকবে। এবং আমরা এই বিষয়টাতে সবাই, সব সদস্য যারাই আজকে উপস্থিত আছেন সবাই খুব সচেতন থাকবেন যে একদম প্রিভিয়াস এক্সিস্টিং ডিজিজ নিয়ে যেন আমাদের ভরসা পরিবারের মধ্যে চলে না আসেন, তাহলে আপনাদের নিজেদেরই প্রত্যেকের ক্ষতি, সমস্যাটা সবার হবে, 1-2 জনের জন্য। তাহলে সবাইকে এটা আমি অনুরোধ করব যে একটু সচেতন থাকবেন এবং দেখবেন যত আমরা সুস্থ মানুষ আসুক তারপরে অসুস্থ হবেনই, ট্রিটমেন্ট আমরা ফেসিলিটি যাতে সবাইকে সুন্দরভাবে দিতে পারি সেই বিষয়টা আমাদেরকে বদ্ধপরিকর থাকতেই হবে। তো সবাই এই বিষয়টা একটু নজর রাখবেন। তাহলে যে ওয়েটিং পিরিয়ড আর কি থাকবে সেটা কিন্তু প্রি এক্সিস্টিং ডিজিজের ক্ষেত্রে ওয়েটিং পিরিয়ড থাকবে। আপনারা এগুলো জানেন যে হসপিটালাইজেশনের 30 দিন বিফোর আর কি আমরা সুবিধাটা পাই ভরসার, এবং 60 ডেজ পাস্টে ডিসচার্জ হওয়ার পরে আর 60 দিনের আমরা পাই। তবে রিইম্বার্সমেন্টের ক্ষেত্রে আর কি বলবো, পরে আছেও, আপনারা পয়েন্টটা পাবেনও আর কি লিখিত ভাবে, যে রিইম্বার্সমেন্টের যে কাগজ আমরা জমা দিই সেই ক্ষেত্রে 10টা ওয়ার্কিং ডে ওরা দেখবে আর কি, যে আমাদের থার্ড পার্টি হেরিটেজ আছে ওরা ভেরিফাই করবে। তারপরে ওরা যে 3বার ওরা রিমাইন্ডার দেবে, 3বার ওরা কোয়ারি করবে, তার মধ্যে আপনার যা যা কাগজ বা যা যা তথ্য জমা পড়বে তার ভিত্তিতেই কিন্তু রিইম্বার্সমেন্ট হবে। আগে যেমন হতো যে দিচ্ছি দেবো করে অনেকটা দিন আর কি দেরি হয়ে গেল, সেটা আউটস্ট্যান্ডিং এ পড়েই থাকতো। এবছর সেটা হবে না। ফলে আপনারা একদম অ্যালার্ট থাকবেন রিইম্বার্সমেন্টের ক্ষেত্রে, যে যখনই কোম্পানির কোয়ারি আসবে সেই ক্ষেত্রে অবশ্যই 3টে কোয়ারির মধ্যে আপনাকে যাবতীয় তথ্য সাবমিট করতে হবে, তাহলেই কিন্তু আপনি রিইম্বার্সমেন্টটা, এবং যতটুকু প্রাপ্য ঠিক ততটাই করবেন। যে আমার এতটা প্রাপ্য, যে অনেকেই আছে যে দিই তো বাড়িয়ে দিই আর দেখা যাক না কতটা পাই, বা অনেকেরই এই যে ধরুন আমি নতুন বয়সের একটা রেস্ট্রিকশন বললাম, তারাও অনেকেই ভাবেন যে ঠিক আছে আমি তো পাঠিয়ে তো দিই রিইম্বার্সমেন্টে, তারপরে যদি পাই পাবো, না পাই না পাবো, এরকম একটা মেন্টালিটি কাজ করে। এটা কখনোই আমাদের কাছ থেকে কাঙ্ক্ষিত নয়। আমরা এই জন্য স্পষ্ট করে মিটিংয়েও বলছি আমাদের কোথায় কোথায় রেস্ট্রিকশন আছে, সেগুলো অবশ্যই একটু মাথায় রাখবেন। এটা দেখবেন যে সাম অ্যাসিওর্ডের 10%ই আর কি হয় আর কি, এটা লিমিট আর কি আছে। আচ্ছা, কোপে আগেও ছিল না, এখনো নেই। আর একটা কথা আর কি বলবো এই ক্ষেত্রে, যে আপনারা যখন হসপিটালাইজড হবেন তাৎক্ষণিক যে সমস্যাগুলো সেটা আপনারা জানেন যে কনভেনারের সাথে যোগাযোগ করতে হয়, আপনারা করেনও যোগাযোগ। কিন্তু যদি আপনাদের কারো মানে প্রি প্ল্যান্ড যে সার্জারি গুলো থাকে, ধরুন আপনার হার্ট সমস্যা আছে বা ক্যাটারাক্ট অপারেশন হবে, তো আপনি তো জানেন যে আপনার এই সময় করতে হবে, আপনি অন্তত পক্ষে 15 দিন আগে থেকে কিন্তু কনভেনারকে জানাবেন। এটা নতুন পুরনো সবার জন্য। তাকে সেটা আমাদের একটা কনভেনার সাইট আছে, সেখানে গিয়ে তুলতে হবে যে অমুকের ফোন নাম্বারের এগেনস্টে অমুক নামের এই হসপিটালে ভর্তি হবে, এখানেই অপারেশন হবে, মোটামুটি এরকম হতে পারে হ্যাঁ খরচ। সেটা কিন্তু তাকে আমাদের টিপিএ কে কিন্তু আগে থেকেই জানাতে হবে। তাহলে টিপিএ এর একটা
প্ল্যান থাকবে যে আমার এগুলো এগুলো ক্লেম হবে, এগুলো এগুলো আমার অপারেশনের জন্য তারা ভর্তি। এবার এখানে একটা প্রশ্ন আসতে পারে যে দিদি ধরুন আমি টিকা পেয়েছি হায়দ্রাবাদ বা চেন্নাই, টিকা পেয়েছি, তখন যাওয়ার পরে আমাকে ডাক্তার বলল যে আগে থেকে কোনো প্ল্যান ছিল না, ডাক্তার বলল যে আপনার এখন যা কন্ডিশন আপনাকে হসপিটালাইজড ইমিডিয়েট হতে হবে। এবার তখন বললো তখন তো আমার এটা প্রি প্ল্যান ছিল না, আমি তো জানতামও না আমার এটা হবে, কিন্তু আমি চেক আপ করতে গিয়ে আমার এরকমটা ভর্তি হয়ে যায়, তখন কি তাহলে আমি পাবো না? আমার তো 15 দিন হাতে সময় নেই না, তখন নিশ্চয়ই পাবেন, কারণ তখন আর সেটা প্রি প্ল্যান দেওয়া থাকলো না, সেটা এমার্জেন্সি। কারণ ডাক্তার চেক আপ করতে গিয়ে তার মনে হলো যে এটা এমার্জেন্সি ভর্তি হতে হবে, তখন আপনি নিশ্চয়ই ভর্তি হবেন এবং তখন নিশ্চয়ই আপনি কনভেনারকে জানাবেন, সেগুলো নিয়ে পাওয়া নিয়ে কিন্তু কোনো রকম কোনো সমস্যা আপনার হবে না। কিন্তু ধরুন অনেক সময় ক্যাটারাক্ট অপারেশন বা নি হিপ জয়েন্ট বা নি জয়েন্ট নি রিপ্লেসমেন্ট, এটা খুব বেশি হয় ক্যাটারাক্ট আর নি রিপ্লেসমেন্ট বা হাঁটুর অপারেশন, তো যেগুলো আপনার আগে থেকে ঠিক করা থাকবে যে অপারেশন গুলো, তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই আগে থেকে কনভেনারকে কিন্তু জানাবেন, না হলে কিন্তু আমাদেরই ক্লেম পেতে সমস্যা হবে, কারণ এটা ভেরিফাই হয়ে সবকিছু ঠিক করতে এটা কিন্তু টিপি এর সময় লাগে। তো সুতরাং আপনারা অবশ্যই এটা আগে থেকে কিন্তু জানাবেন, ঠিক আছে? আচ্ছা, আর আমাদের রুম রেন্ট আপনারা জানেন যে 1% কেবিন চার্জ বা রুম রেন্ট থাকে, আর 2% হচ্ছে আইসিইউ, মানে 8 লাখের 1% 8,000, এটা হচ্ছে 16,000। এবার অনেকেই বলেন যে যে টাকাও যখন বাড়লো প্রিমিয়াম, আপনারা পলিসিটা তো 10 লাখের করতে পারতেন, বা এখন যা খরচ বেড়ে যাচ্ছে 10 লাখ টাকার পলিসি হলে তো ভালো হতো। এটা আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাবে প্রস্তাব এসছে। এবার দেখুন, এই যে 1% মানে 8,000 টাকা আপনি কেবিন চার্জ পান, সেই রেসপেক্টে আমি আগেও বলেছি যে হসপিটাল গুলো কতটা সেবার, কতটা কি, এটা আমার মানে অন্য ভাষা প্রয়োগ করার দরকার নেই, আপনারা প্রত্যেকেই জানেন। তো এই যে এই রেসপেক্টে কিন্তু ওদের পুরো চিকিৎসার খরচটা নির্ধারিত হয়, যে 8,000 টাকা যদি আপনার রুম চার্জ 4,000 টাকা হতো, তার রেসপেক্টে ট্রিটমেন্টের খরচ ঠিক হতো, 8,000 হলে তার রেসপেক্টে ট্রিটমেন্টের খরচ ঠিক হয়। যখনই ওটা আপনি 10 লাখ করবেন, তাহলে রুম রেন্ট আপনার 10,000 হয়ে যাবে, টোটাল ট্রিটমেন্টের খরচ সেই রেসপেক্টে কিন্তু বেড়ে যাবে। অকারণে আমরা এখনো পর্যন্ত 8 লাখ টাকা অনেক টাকা, যে কোনো ট্রিটমেন্টের জন্য আমাদের 8 লাখ টাকা খরচ হয়ে যায় না বেশিরভাগ ক্ষেত্রেই, খুব অ্যাক্সিডেন্ট বা অন্য কোনো ঘটনা ছাড়া। ফলে এই জন্য আমরা এখনো অব্দি 10 লাখে নিয়ে যাচ্ছি না, কারণ তাহলে আমরা অকারণে আমাদের হসপিটাল গুলোকেই আমরা বেশি পয়সা দিয়ে যাব। এখনো পর্যন্ত আমাদের প্রয়োজন পড়ছে না, ভবিষ্যতে নিশ্চয়ই সেরকম পরিস্থিতি হলে নিশ্চয়ই 10 লাখ কেন, আরো বেশি লাখ টাকারই পলিসি আর কি বাড়বে। এবছর যেমন নতুন 4টি সুবিধা আনলাম, সেরকম আরো অনেক কিছুই আসবে, সেটা প্রয়োজন। এবার সেই ক্ষেত্রেও আরেকটা জিনিস সবাইকে একটু বলে রাখি আর কি, যে এই যে 1% চার্জ, অনেকেই ভাবেন যে ঠিক আছে আমি আরো একটু ভালো ঘরে থাকি, 8,000 টা 10,000 টাকা, আমি এই মাত্রই বললাম সেই অনুপাতে আপনার ট্রিটমেন্টের খরচটা বেড়ে যাবে। এবার বলবেন, তখন আমাদের মনে হয় যে আমি যদি এই 10,000 টাকার বা 12,000 টাকার ঘরে থাকি, তাহলে বাকি খরচটা তো আমি কোম্পানির থেকে পাবো। এরা তো 8,000 টাকা দিত কোম্পানি রুম রেন্টের, আমি ওই 4,000 টাকা বাড়তি টাকাটা আমি দিয়ে দেবো বা 2,000 টাকাটা আমি দিয়ে দেবো, তা কিন্তু হবে। মানে বললাম ওই রেসপেক্টে আপনার টোটাল ট্রিটমেন্টের খরচ বেড়ে যাবে। ফলে আপনি যখনই রুমটাকে পরিবর্তন করবেন, যখনই 10,000-এর বা 12,000-এর রুমে যাবেন, তার জন্য ট্রিটমেন্টে যে বর্ধিত খরচ, সেটা কিন্তু কোম্পানি আপনাকে কখনো দেবে না। তখন আপনার মনে হলো যে আমার বিল হয়েছে 3 লাখ টাকা, আমি কেন 2 লাখ টাকা পেলাম, সেটা কিন্তু হবে না। ফলে আপনার ওই এই নির্দিষ্ট কেবিনের ভিত্তিতে যে চার্জটা হবে, সেটাই কিন্তু আপনাকে কোম্পানি দেবে। বাকি আপনি নিজে বেশি খরচের রুমে থাকলে তার বর্ধিত খরচ কিন্তু কখনোই কোম্পানি আপনাকে দেবে না। ফলে তখন একটা ভুল বোঝাবুঝি তৈরি হবে। তাহলে এইটা খুব স্পষ্ট থাকাই আর কি ভালো। আচ্ছা, আমাদের যে আছে অ্যাম্বুলেন্স যে আমরা পাই, একবারের জন্য আমরা 2,000 টাকা পাই, আর পুরো 1 বছরের জন্য সর্বোচ্চ ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 5,000। তাহলে আপনাকে একবারে 2,000-এর বেশি দেবে না, আপনি হয়তো 3 বার হসপিটালাইজড হতে হলো কোনো কারণে আপনাকে সারা বছরে, তাহলে আপনার যদি 3 বারে 6,000 টাকা, মানে আপনি 5,000 পর্যন্ত পাবেন, সেই লিমিট ক্রস করে গেলে কিন্তু আপনি আর পাবেন না, একবারে আপনি 2,000 টাকা পর্যন্তই পাবেন।
এগুলো আমি বললাম যে প্রি প্ল্যান সার্জারির ক্ষেত্রে 15 দিন আগে জানাবেন, তারপর টিপিএ 10টা ওয়ার্কিং ডে দেখবে, 3বার রিমাইন্ডার দেবে, এগুলো আমি অলরেডি আলোচনার প্রসঙ্গে আর কি বলেছি। তো এগুলো আপনারা সবই লিখিত আকারে পাবেন। সুতরাং এই যে ভুলে যেতে পারি আলোচনা শোনার পরে, এই সমস্যাটা নেই। একবার আলোচনা শুনলেন, এরপরে এগুলোকে দেখলে আবার সমস্ত কিছু মনে থেকে যাবে। আচ্ছা, এবার যে ইম্পর্টেন্ট পার্টটায় আসি। ধরুন আমরা 11, 12, 13, 14, 15তে মনে আছে আমি নতুন কি কি বলেছিলাম? 11 ছিল আমাদের অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট, 12তে ছিল আমাদের টোটাল ডিসেবলমেন্টের জন্য 30 লাখ, তারপরে 13তে ছিল লোন শোধ করবো, 14তে ছিল আমরা 5 লাখ টাকা পর্যন্ত আরো চিকিৎসা খরচটা পাবো, তারপরে 15 নম্বরে ছিল অরফান সাপোর্ট 7.5 লাখ টাকা পর্যন্ত। এই যে নতুন এই ফিচার যেগুলো এলো বা অ্যাক্সিডেন্ট জনিত যে ফিচার গুলো রয়েছে, সেটা অ্যাক্সিডেন্ট ডেথ বেনিফিট পুরনো সহ, এই যে পুরোটা ছিল, এই পুরো সুবিধাটাই আপনি তখনই পাবেন যদি আপনার মেম্বারশিপ, মানে আমাদের সংগঠনের মেম্বারশিপ কমসে কম 1 বছরের পুরনো হয়। অর্থাৎ ধরুন আপনি এখন কারো কাছ থেকে আলোচনা শুনলেন যে বা এত ভরসাতে এত সুন্দর সুবিধা পাওয়া যাচ্ছে, তাহলে আমি ইয়ে করতে পারি, ভরসা পলিসিটা নিই। এবার বলা যায় না কার কখন অ্যাক্সিডেন্ট হবে। ধরুন কেউ মে মাসে পলিসিটা নিল, তার জুন মাসে বা জুলাই মাসে গিয়ে তার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তাহলেই কি তিনি এই সুবিধাটা পাবেন? না। তিনি যদি তার যদি মেম্বারশিপটা অন্তত 1 বছরের পুরনো হয়, অর্থাৎ তিনি গত বছরের মেম্বার হয়েছেন কিন্তু ভরসাটা করেছেন তিনি এবছর, এবং তার ভরসা পলিসিটা করেছেন সেটাও 60 দিন পেরিয়ে গেছে, 60টা ওয়ার্কিং ডে আপনার পেরিয়ে গেছে, ওয়েটিং পিরিয়ডটা পেরিয়ে গেছে, অর্থাৎ 1 বছরের পুরনো মেম্বারশিপ এবং 60 দিন ভরসা পলিসির বয়সটা পেরিয়ে গেছে, তাহলেই তিনি এই 11, 12, 13, 14, 15 অর্থাৎ অ্যাক্সিডেন্ট জনিত কারণে যে যে সুবিধাগুলোর কথা বললাম সেগুলো সমস্তটাই তিনি পাবেন। এই মাসে ঢুকে পরের মাসে এই সুযোগটা পাবেন। তাহলে কি হয়, ধরুন 30-60 লাখ টাকা তো একটা বিরাট পরিমাণ টাকা। সেই টাকাটা পিএ পলিসিতে আমাদের কিছু পরিমাণ টাকা, আমাদের আপনারা যে প্রিমিয়াম দিয়েছেন সেখান থেকে কিছু পরিমাণ টাকা ওই পিএ পলিসিতে আর কি দেওয়া হয়, ঠিক আছে? এবার সেই পরিমাণ টাকা একজনের ক্ষেত্রে যদি আমার এত বিপুল পরিমাণ টাকাটা বেরিয়ে যায়, যিনি আমার সদ্য মেম্বার হয়েছেন, তাহলে আমার পুরনো মেম্বারদের কারো হতে পারে অ্যাক্সিডেন্ট জনিত কারণে সমস্যা, তাহলে তখন আমার একটা সমস্যা তৈরি হবে। সেই জন্য এবছর নতুন শর্ত এটা যে অন্তত পক্ষে মানে পুরনো মেম্বারশিপ তার থাকতেই হবে। তার সংগঠনকে তিনি ভালোবেসে শুধু ভরসার সুবিধা পাবো বলে তিনি আসেননি, তিনি সংগঠনে ভরসা একটা অ্যাক্টিভিটি মাত্র। আমি শুরুতেই টেট নিয়ে আমি বললাম, সংগঠন মানে এই যে নতুন সরকার এসছে, সংগঠন আজকেই নানা রকম দাবিপত্র দিয়েছে, সেটা স্কুলের নিজস্ব ইউনিফর্ম ফিরিয়ে দেওয়া থেকে হোক, সে 3য় ভাষার বই থেকে হোক, হ্যাঁ, কি কম্পোজিট গ্রান্ট পাওয়া থেকে হোক, সংগঠন বিভিন্ন পরিধিতে কন্টিনিউ কাজ করে চলে, কন্টিনিউ। ভরসা তার একটা পার্ট। তাহলে সংগঠনের অন্যান্য অ্যাক্টিভিটি, যে সংগঠনের জন্মই হচ্ছে ক্যাশের মামলায় প্রথমবার জিতে, যে ক্যাশ আমাদের অধিকার, তাহলে সেই ভিত্তিতে যে সংগঠন দীর্ঘদিন লড়াই করে যাচ্ছে, সেই সংগঠনের প্রতি আমাদের কোনো ভালোবাসা তৈরি হলো না, সংগঠনের প্রতি কোনো দায় দায়িত্ব আমাদের হলো না, আমরা শুধু সুবিধাটা নেব চলে যাবো। যেই জন্য দেখুন আমরা কার্ডটাও সামনাসামনি দেখা হলেই দিই যে আপনি আমি কে, আপনার আমার সাথে তো একটা সম্পর্ক হওয়া উচিত, না হলে আপনি শুধু সুবিধাটা নেবেন। এটা তো কোনো কোম্পানি নয়, আমরা তো কেউ কোম্পানির লোক নই যে সারাক্ষণ কাজ করে যাচ্ছি পয়সার জন্য, তা তো নই। তাহলে আমাদের পারস্পরিক একটা যোগাযোগ দরকার, আমাদের সংগঠনের প্রতি একটা দায়িত্ববোধ হওয়া উচিত, একটা ভালোবাসা জন্মানো উচিত। তাহলে সেটা হতে 1টা বছর তিনি যদি সংগঠনের বিভিন্ন কার্যকলাপের সাথে থাকেন, তাকেই কিন্তু আমরা এই সুবিধাটা দিচ্ছি। অর্থাৎ তিনি আমাদের 1 বছরের অন্তত পুরনো মেম্বার এবং 60 দিন বয়স হয়েছে ভরসা পলিসিটা তিনি করেছেন, তাহলেই কিন্তু তিনি অ্যাক্সিডেন্টের সুবিধাটা পাবেন। আচ্ছা, লোনের ক্ষেত্রে কি আছে শর্ত? সরকারি জায়গায় অবশ্যই লোনটা থাকতে হবে এবং তাকে 6টা ইনস্টলমেন্ট অবশ্যই দেয়া থাকতে হবে, যে 6টা ইনস্টলমেন্ট তিনি পে করেছেন তারপরে। এবং এটা আপনি পরে পেজে গিয়ে হয়তো পাবেন যে এই লোনটা তিনি নিয়েছেন ভরসা পলিসি করার আগে,
যে লোন শোধ পাওয়া যেতে পারে, আমি মারা গেলেও একটা নিশ্চিত জায়গা আছে, আমি পলিসিটা করার পরে লোনটা নিয়ে নিলাম, তখন কিন্তু কোম্পানি বলেছে এক্সট্রা প্রিমিয়াম তার জন্য দিতে হবে এবং কোম্পানিকে জানাতে হবে সেটা, যে আপনি ভরসা করার পরে লোনটা নিয়েছেন, তার জন্য আপনাকে প্রিমিয়াম গুনতে হবে। যার আগে থেকেই প্রিভিয়াস লোন ছিল, তিনি তার আমাদের ভরসা পলিসি করার পরে তার অ্যাক্সিডেন্ট হলো, তখনই কিন্তু তিনি এই সুবিধাটা কিন্তু পাবেন। এবং 6 মাস মানে 6টা ইনস্টলমেন্ট তার কিন্তু দেয়া থাকতে হবে। সেই ক্ষেত্রে আপনারা জানেন যে নিজেকে নিজে আহত করলে কখনোই সেটা পাওয়া যায় না। হ্যাঁ, অ্যালকোহল বা ড্রাগ জনিত কারণে যদি অ্যাক্সিডেন্ট ঘটে তাহলেও আমরা পাওয়া যায় না, এগুলো আপনারা প্রত্যেকেই জানেন। কোনো যুদ্ধ বা রাইড বা কোনো ইললিগাল অ্যাক্টিভিটিস করতে গিয়ে কেউ মারা গেছেন, সেই জন্য কিন্তু কখনোই এই অ্যাক্সিডেন্টের যে ডেথ বেনিফিটের সুবিধা বা অঙ্গহানির সুবিধা এগুলো কিন্তু পাওয়া যাবে না। আর এই যে আমি যেটা মোস্ট ইম্পর্টেন্ট বলেছি, কোনো ফলস ক্লেম হলে কিন্তু সেটা একদম রিজেকশন হবেই, মানে ক্লেম পেয়ে গেলেও সেটা কিন্তু রিজেকশন হবে। হ্যাঁ, এই ছিল আমার হচ্ছে মূল কথা। আর ক্যাপিং এটা কি বলবো, ক্যাপিংটা এবছরও তোলা যায়নি, যা যা ক্যাপিং ছিল এখনো পর্যন্ত এবছর পর্যন্ত তাই আছে, সেগুলো ভবিষ্যতে দেখা যাক কতটা কি তোলা যায়, এগুলো আপনারা জানেন আর কি, আমি আর এটা নিয়ে বলছি না। যে এই ক্যাপিংটা কিন্তু এবছরও রয়েছে বিভিন্ন রোগের ক্ষেত্রে, যেমন ক্যাটারাক্টে 26,000, এরকম কিছু, অ্যাপেন্ডিক্টমিতে 57,000, হিপ জয়েন্ট বা নি জয়েন্টে 1,55,000, এই ক্যাপিং গুলো কিন্তু রয়েছে। জাস্ট আমার আর একটা জিনিসই আপনাকে দেখানো বাকি, এক লহমায় দেখিয়ে দিয়েই আমি ইয়েতে চলে যাচ্ছে, আপনার প্রশ্নে চলে যাচ্ছে। হ্যাঁ, এই যে এইটা একদম লাস্ট পেজটাই আগে খুলেছে, এই যে বললাম যে অনেকেই এর মধ্যে একজন একটা কেউ প্রশ্ন করেছিল যে অ্যাক্সিডেন্ট সাপে কামড়ালে কি পাওয়া যাবে কিনা। দেখুন, আমাদের এখানটা বলা আছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ মেডিকেল রেকর্ডস, হ্যাঁ, ডিসচার্জ, অরিজিনাল বিল, অরিজিনাল রিসিপ্ট, আর যেটা আছে যে সেলফ অ্যাটেস্টেড কপি অফ এফআইআর। সাপে কামড়ালে তো কোনো এফআইআর হয় না, তাহলে সেই এফআইআরটা কিন্তু দিতে হবে অ্যাক্সিডেন্টের জনিত ডেথ বেনিফিট বা টোটাল ডিসেবলমেন্টের জন্য। এবং যিনি নমিনি তার অবশ্যই কেওয়াইসি দেয়া থাকতে হবে, এরকম একটি ব্রাঞ্চের ইয়ে থাকবে। আর অরফান সাপোর্টটা আমি আগেই বললাম যে 2টি বাচ্চা হলে 3.5 লাখ টাকা করে, একটি বাচ্চা হলে 7.5 লাখ টাকা করে পাবে। 3,75,000 দুটো হলে, আর একটা হলে 7.5 লাখ। এবং এই অ্যাক্সিডেন্টের সুবিধাটা কি ওই অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথেই মারা গেলে বা 2 মাসের মধ্যে হলেই তিনি পাবেন, না তার বেশি? 365 দিন কিন্তু ভ্যালিড। মানে ধরুন একই অ্যাক্সিডেন্টের কারণে যদি হাজবেন্ড ওয়াইফ মারা যায়, সেই পুরো অ্যাক্সিডেন্টের এই পিরিয়ডটা ভ্যালিড থাকবে হচ্ছে 1 বছর পর। হ্যাঁ, মানে অর্থাৎ এবছর পলিসি করেছে, পরের বছর পলিসি করেও 1 বছর পর্যন্ত কিন্তু তার এটা ভ্যালিড আর কি থাকবে। হ্যাঁ, এর মধ্যেও যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে সেটা তার প্রাপ্য হবে আর কি। সেই সময়কালটা পেরিয়ে গিয়ে অনেকেই আছে না 2-3 বছর ট্রিটমেন্টে গিয়ে হয়, হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু পাবেন। এইটা দেখুন, অ্যাক্সিডেন্ট ডেথ বেনিফিটের কথা আমি বলেছি 30 লাখ, ওটা 30 লাখ যেমন ছিল তেমনই আছে। সেটাও একই কথা, 365 দিনের মধ্যে যদি মৃত্যু হয় অ্যাক্সিডেন্ট হওয়ার, তারপরে তাহলে এই সুবিধাটা পাবে। এবার এই যে দেখুন, এই যে টোটাল ডিসেবলমেন্ট বলতে কি বুঝিয়েছে, এই 30 লাখ টাকা কোন কোন ক্ষেত্রে পাবেন? যদি 2টো হাত, 2টো পা বা 2টো চোখই নষ্ট হয়ে যায় তাহলে 100%, হ্যাঁ, এরকম এই টার্মস এন্ড কন্ডিশনে দেওয়া আছে। একটা চোখ নষ্ট হলো বা একটা হাত কাটা গেল বা একটা পা কাটা গেল তাহলে 50%। এই যে তখন যেটা আমি বলছিলাম যে ধরুন কারো একটা হাত কাটা গেছে, তাহলে তো তিনি অ্যাক্সিডেন্টের জনিত কারণে 15 লক্ষ টাকা পেলেন, তাহলে তার আরো 15 লাখ টাকা বেঁচে আছে। তখন তিনি এই মেডিকেল এক্সপেন্সেস এর জন্য আরো 5 লাখ টাকা পর্যন্ত দাবি করতে পারবেন, মানে অর্থাৎ টোটাল তিনি 20 লক্ষ টাকা তখন কিন্তু পাচ্ছেন। এই গেল ব্যাপার, এইগুলোই আপনি একদম লিখিত আকারে পাবেন। এই যে লোনের ক্ষেত্রে আর কি বললাম যেগুলো, এই পুরো লোন সম্পর্কে এখানটায় বলা আছে যে কি কি দেবে, কোনো কোন কোন ক্ষেত্রে লোনটা আর কি পরিশোধ করবে, এইটাও ডিটেলটা আপনি পেয়ে যাবেন। এবং যে কথাটা আমি বললাম যে লোনটা অবশ্যই ভরসা পলিসি নেওয়ার আগে থাকতে তার কিন্তু নেওয়া থাকতে হবে, ঠিক আছে? এই সমস্ত পেজগুলো আপনি পেয়ে যাবেন। এই হচ্ছে আমার মোদ্দা কথা।
আর অবশ্যই আপনারা ওই যে বললাম যে কাজটা যাতে সুষ্ঠুভাবে হয় সেই জন্য আপনাদের স্কুলে অনেকেই বলেন যে এমনি ম্যাডাম আছি বা এমনি নিরঞ্জন দা আছি কিন্তু কোনো দায়িত্ব নিতে পারবো না, তা বললে হবে না। প্রতিটা স্কুলে আমাদের একজন করে ইউনিট লিডার করতেই হবে, হতেই হবে। আপনাদের স্কুলে আপনারা আলোচনা করে ঠিক করবেন, অনেক স্কুলেই 3 জন 4 জন 5 জন 10 জন মেম্বার, 20-22 জন মেম্বারও আছে। যে দায়িত্ব নিলে ভালো হয় নিশ্চয়ই তাকে আপনারা ইউনিট লিডারের দায়িত্ব কিন্তু দেবেন। ঠিক আছে, এই আমার বক্তব্য ছিল। এবার দীপক দা বা নিরঞ্জন দা যা প্রশ্ন আছে যাদের যাদের আপনারা হাত তুলবেন, নিশ্চয়ই প্রশ্ন নিয়ে নেবেন। ঠিক আছে।